স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। ব্যবসা এবং বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ এখনও কর বান্ধব নয়। কর প্রশাসনের জটিলতায় দেশি বিদেশি বিনিয়োগ বাড়ছে না। আর বিশ্বব্যাংকের মতে 2021 সালের মধ্যে স্বল্পোন্নত দেশের তালিকায় থেকে বের হতে হলে মূলধারা অর্থনীতিতে নারী শ্রমিকদের হার আরও বাড়াতে হবে। আজ আমরা আলোচনা করব ব্যবসা এবং বিনিয়োগের ক্ষেত্রে কর কাঠামো নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের মূল্য সংযোজন কর বিভাগের প্রথম সচিব ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ এবং অর্থনীতি এবং বিনিয়োগ বিশ্লেষক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম। তবে আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। গত কয়েক বছর ধরে স্থবিরতা দেখা গেছে বেসরকারি বিনিয়োগে। জিডিপির 22 ভাগের মধ্যেই আটকে আছে এ খাতের বিনিয়োগ। অন্যদিকে সরকারি বিনিয়োগের পরিমাণ মোট জিডিপির প্রায় 7.5 ভাগ। অর্থনীতিবিদদের মতে ব্যক্তি বিনিয়োগ বাড়ানো না গেলে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন কঠিন হবে। বিনিয়োগের বাধা দূর করতে অবকাঠামোগত সুবিধা ও কর জটিলতা দূর করার তাগিদ দিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা। আমাদের অবকাঠামোর অসুবিধা অথবা ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের যে দুর্বলতা যদি কিছু থেকে থাকে সেজন্য হয়তো তারা অনেক সময় একটু নিরুৎসাহ বোধ করে, সেগুলোর দিকে আমাদের মন দেওয়া দরকার পড়বে। বিশ্বব্যাংকের হিসেবে দেশের পুরুষ শ্রমশক্তির 84 ভাগই অংশ নেয় শ্রমবাজারে। নারীদের ক্ষেত্রে তা মাত্র 34 ভাগ। 2030 সালের মধ্যে 9 ভাগ জিডিপি প্রবৃদ্ধি অর্জনে নারী শ্রমশক্তির অংশগ্রহণ আরও বাড়াতে হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আমরা দেখছি মূলধারার অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ খুবই কম। যেসব ক্ষেত্রে এখনও নারী পুরুষ বৈষম্য আছে তা দূর করতে হবে। কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করতে হলে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের আরও সম্পৃক্ত করতে হবে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল থাকলে 2040 সালে বাংলাদেশ উন্নত দেশ হবে বলে আশাবাদী অর্থনৈতিক বিশ্লেষকরা। উমনাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু করছি আলোচনা। ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ এবং ডক্টর মোহাম্মদ আলমগীর আলম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ধন্যবাদ, ভালো আছেন। জি, ডক্টর রউফ, আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি যে বাংলাদেশের ব্যবসা এবং বিনিয়োগের পরিবেশ কি কর বান্ধব নয় বলছেন অনেকেই, আপনি কি বলেন? আপনি যেহেতু এনবিআর এ কাজ করছেন। না, এনবিআর এর প্রতিনিধি হিসেবে, রাজস্ব আদায়কারী সংস্থার প্রতিনিধি হিসেবে আমি বলবো যে বাংলাদেশের কর কাঠামো অতিমাত্রায় ব্যবসা বান্ধব। আচ্ছা, আপনি দেখুন, আপনি কাস্টমস ডিউটির কথায় আসুন। কাস্টমস ডিউটি বর্তমানে হাইয়েস্ট রেট হচ্ছে 25%। হ্যাঁ, দেখেন আজ থেকে ইভেন 90s-এর দিকেও, আজ থেকে ধরেন প্রায় 25-26 বছর আগে, তখন কয়েকশো % ডিউটি ছিল। কমতে কমতে আমরা গ্লোবালাইজেশনের সাথে একাত্মতা হয়ে আমরা মুক্তবাজার অর্থনীতি এই সমস্যার একত্রতা হয়ে আমরা এগুলো কমিয়েছি। যা হোক, এখন আসেন আয়কর। আমাদের যে আয়কর কাঠামো, আমাদের আয়কর আমাদের রেট উন্নত দেশের তুলনায় অনেক কম। আপনাদের অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সুইডেনে, ইউরোপের অনেক দেশে আছে, ওখানে ইনকাম থেকে প্রায় 50-60% ইনকাম থেকে কেটে নেওয়া হয়। হ্যাঁ, ভ্যাটে আসে, সেখানে অনেক অনেক সামাজিক সুবিধাও দিয়ে থাকে রাষ্ট্র, যেখানে আমাদের সামাজিক সুবিধা দিয়ে থাকে, কথা তো সঠিক, সোশ্যাল সিকিউরিটি, এই কথা তো ঠিক আছে। দুই দিকে সমস্যা আছে। ভ্যাটে আসেন, ভ্যাটে আমাদের ভ্যাটের যে কাঠামো, এই যে ভ্যাটের কাঠামো, ভ্যাটের রেটটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। তো আমি বলবো যে ভ্যাটের রেট দেখেন, আমাদের দেশে ভ্যাটের রেট 15%। হ্যাঁ, আমরা তো খুব বারবার ইউরোপের কথা বলি, ইউরোপের উদাহরণ দিই। ইউরোপে ভ্যাটের রেট হচ্ছে 18 থেকে 22%। ভ্যাটের গ্লোবাল অ্যাভারেজ রেট হচ্ছে 16.5% গ্লোবাল অ্যাভারেজ। ইভেন ভ্যাটে 25% রেটও আছে, আবার কমও আছে, 7.5 আছে, 5 আছে, এটাও আছে। এখন 7.5-5 করতে হলে আমাদের বর্তমানে যে ট্যাক্স ইভেশন, যেটা আমাদের যে ট্যাক্স গ্যাপ, আমাদের ভ্যাট গ্যাপ বর্তমানে খুব ভালো স্টাডি নেই, কিছু স্টাডি আছে, তাতে আমাদের ভ্যাট গ্যাপ এখন প্রায় 55%। তা আপনি যদি ভ্যাট গ্যাপ কমাতে পারেন, ভ্যাট গ্যাপ কমাতে পারলেই না আপনি ট্যাক্স স্ট্রাকচার কমাতে পারবেন, ট্যাক্স রেট কমাতে পারবেন। আমাদের সমস্যা হলো কি জানেন, আমরা শুধু একে অন্যকে ব্লেম করি। এখন সরকার বলে যে তোমরা আগে কর দাও, আমি রেট কমাবো, আর ব্যবসায়ীরা বলে যে আগে রেট কমাও, পরে আমি ভ্যাট দিব, কর দিব। এখন আমাদের একটা বের হতে হবে। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আলমগীর আলম। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনার কি মনে হয়, আপনি একজন বিশ্লেষক হিসেবে আপনার কি মনে হয়, এবং আপনি প্রাইভেট সেক্টরে কাজও করেন, আপনার অভিজ্ঞতা কি যে আমরা কতটা আমাদের কর প্রশাসন ব্যবসা বান্ধব? আমি ওনার সাথে অত্যন্ত বিনয়ের সাথে দ্বিমত পোষণ করে দ্ব্যর্থহীন ভাষায় বলবো যে আমাদের টোটাল যে করের যে ব্যবস্থাপনা, সেটা আসলে একেবারেই পুরোপুরি বিনিয়োগ বান্ধব নয়। তার
তথ্য প্রমাণ আমি আপনাদের দিচ্ছি। প্রথমত আমাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে উন্নত দেশগুলো যদি বলি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, তারপর আমি ডেনমার্কের ইমিগ্রেন্ট হিসেবে বলবো, ডেনমার্কে যে কোম্পানি ট্যাক্স সেটিও কিন্তু 20%-এর মতো। তো সেমভাবে অনেক দেশে আছে 15%, ইভেন মালদ্বীপের মতো দেশে 0%। তারা ব্যবসাকে স্বাগত জানানোর জন্য সেটি 0% করেছে। তো বেশিরভাগ দেশে আপনার যে প্রাইভেট লিমিটেড কোম্পানির ট্যাক্স থাকে 15 থেকে 20%। আমার নিজেরও বাইরে আমরা ব্যবসা করার জন্য চেষ্টা করেছি, আমি কাজ করেছি, মালয়েশিয়াতেও সেম 20%-এর মতো ট্যাক্স। আর আমাদের দেশে বলা হয় 25% থেকে শুরু, কিন্তু 25% হচ্ছে পাবলিকলি ট্রেডেড লিমিটেড কোম্পানি, ব্যাংক ছাড়া। আর ব্যাংকিং ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের ক্ষেত্রে পাবলিক হলে 40, না হলে 42%। আর নর্মালি বাংলাদেশের বেশিরভাগ কোম্পানি বলতে আমরা যেগুলো বুঝি সেগুলো হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেগুলোর ক্ষেত্রে 35%। তো এটি একটি সমস্যা, কারণ 35% ট্যাক্সেশনে আপনার ব্যবসা করে সিঙ্গেল ডিজিটের ইন্টারেস্ট না পেয়ে ডবল ডিজিট ইন্টারেস্ট নিয়ে যারা উদ্যোক্তারা আছে তারা আসলে তাদের সার্ভাইভ করাটাও ডিফিকাল্ট। পাশাপাশি যেটি সমস্যা, যে যখন কোম্পানি লস করে তখন তারা বলে যে 0.3% অফ আপনার যে টোটাল যে টার্নওভার সেটির উপরে ট্যাক্স দিতে হবে। আর আরেকটি হচ্ছে এখন যে ভ্যাট আইনের কথা বলা হচ্ছে, যে ভ্যাট আইনে আমরা দেখেছি, ভ্যাট আইনটা পরে আসি। তার আচ্ছা, ট্যাক্সেশনের ক্ষেত্রে আরেকটি যেটি জটিলতা সেটি হচ্ছে যে এখানে দ্বৈত কর ব্যবস্থা আছে, অর্থাৎ কোম্পানির মালিক হিসেবে তাকে ব্যক্তি কর দিতে হচ্ছে, আবার কোম্পানি হিসেবে যে আর্ন করছে সেই কোম্পানির ট্যাক্স দিতে হচ্ছে। অর্থাৎ যদি 2 বা 3 ব্যক্তির মালিকানায় প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়, সে কিন্তু তার কোম্পানির ট্যাক্সও তার পকেট থেকে যাচ্ছে, ব্যক্তি করও তার পকেট থেকে যাচ্ছে। আর ব্যক্তি করও কিন্তু আগে সর্বোচ্চ ট্যাক্স ছিল 25%, সেটি বিভিন্ন সময় আরো সম্পূরক কর বাড়িয়ে একটা বড় একটা অভিযোগ হচ্ছে যে বড় অভিযোগ বা প্রায় আমরা শুনে থাকি, যেটা হচ্ছে ট্যাক্স ফাঁকি দেওয়ার বিষয়টা আসে, এবং প্রায় শুনি যে ব্যবসায়ী যারা চেষ্টা করছেন, আবার এর সাথে যে শুধু ব্যবসায়ী এক শ্রেণী, আমি সব ব্যবসায়ীকে বলবো না, আবার সকল এনবিআর এর সব কর্মী যে তা নয়, এক শ্রেণী আমি যদি বলি, দুজনের যোগসাজশে হয়তো এক ধরনের অনিয়ম হয়। এই অনিয়ম থেকে আসলে বের হতে পারা যায় কিভাবে, ডক্টর রউফ? এটা খুবই ব্রড কোশ্চেন। আমরা সবাই অনিয়ম থেকে বেরোতে চাই, আমরা সুশাসন চাই, আমরা আমরা দুর্নীতিমুক্ত আমরা প্রশাসন চাই, আমরা ইভেশন ফ্রি আমরা একটা ব্যবস্থা চাই। এখন আমরা দুই পক্ষ, আমরা সরকার, আমরা রাজস্ব আদায়কারী এক পক্ষ, আর রাজস্ব যারা দেন তারা এক পক্ষ। একটু আগে আমি আপনাকে বললাম যে সমস্যা তো দুই দিকে আছে। আমি একটা খুব খুব মানডেন একটা উদাহরণ আপনাকে দিই, হ্যাঁ, কারণ এরকম অনেক টেবিল টকে আমরা অংশগ্রহণ করে থাকি, কিন্তু এই সমস্ত কথাবার্তা খুব বেশি ইম্প্যাক্ট ফেলে বলে আমার মনে হয় না। আচ্ছা, আমি একটা মানডেন উদাহরণ যেটা আমি দিতে চাইছিলাম সেটা শুনেন। আমি একজন প্রফেশনাল টিচার, আপনি মনে হয় জানেন, আমি ভ্যাট পড়াই। হ্যাঁ, আমার এক ছাত্র, কিছুদিন আগে তার সাথে আমার কথা হলো, সে একটা গ্রুপ অফ কোম্পানিজের জিএম এই ভ্যাট ট্যাক্স এগুলো দেখে। তো সে বললো যে স্যার, অমুক ডিপার্টমেন্টের অডিট আসছিল আমার কাছে, তা আমি এক কাপ চাও খাওয়াইনি। তা আমি বললাম যে আমি ডিপার্টমেন্ট বলছি না, কারণ আমি যেহেতু মিডিয়াতে কথা বলছি আমি স্পেসিফিক্যালি বলছি না আর কি। হ্যাঁ, আমি বললাম এটা আপনি পারলেন কিভাবে? তো সে বলল যে স্যার, আমার খাতাপত্র সব আপডেটেড, আমার এখানে কোনো অস্বচ্ছতা নেই, আর আমি এই সাবজেক্ট তার চেয়ে একটু ভালো বুঝি। তাহলে দাঁড়ালো কি? দাঁড়ালো হলো এই যে তিনি ট্রান্সপারেন্ট এবং তিনি নলেজেবল। তো এই ভ্যাট দাতাদেরকে ট্রান্সপারেন্ট হতে হবে এবং নলেজেবল হতে হবে। তিনি যদি ট্রান্সপারেন্ট এবং নলেজেবল হয়, তাহলে হি লার্জলি ক্যান বিট কারাপশন। তো আমরা একে উভয়কে আমরা এভাবে দোষারোপ না করে, আমরা যদি আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমাদের কাজটুকু করি, যার ট্রান্সপারেন্ট হওয়ার দরকার তিনি ট্রান্সপারেন্ট হবেন, যার নলেজেবল হওয়ার দরকার তিনি নলেজেবল হবেন, আর যার ফেয়ার হওয়ার দরকার তিনি ফেয়ার হবেন। তো আমরা মনে হয় এইভাবে অ্যাপ্রোচটা নিলে আমরা উই ক্যান বেটার অ্যাড্রেস দ্য প্রবলেম। এই বিষয়ে আমি একমত যে আসলে আমাদের যে ট্রান্সফার অফ নলেজ সেটি বিশেষ করে রাজস্ব ব্যবস্থাপনা অত্যন্ত কম। ট্যাক্সেশন বিষয়টা আমাদের কোম্পানির যারা উদ্যোক্তা তারা বিষয়টাকে অত্যন্ত সেন্সিটিভ মনে করে, তারা লুকোচুরি খেলে, কর্মকর্তার সাথে শেয়ার করে না, প্লাস আলাদা ট্যাক্স লয়ার হায়ার করে। ট্যাক্স লয়াররা তাদের মামলাকে জিয়ে রাখার জন্য বিভিন্ন ঝামেলাগুলো পাকিয়ে রাখে। তো সব দিক মিলিয়ে আসলে যেটি হয় কি, শুরু থেকে একটা কোম্পানি তৈরি থেকে শুরু করে স্বচ্ছতা যদি থাকে, জবাবদিহিতা যদি থাকে, এবং এনবিআর এর কর্মকর্তারাও যদি সততার মাধ্যমে অ্যাপ্রোচটা করে, তাহলে দুই পক্ষের জবাবদিহিতার মাধ্যমে
রিয়েল ট্যাক্সটা আসবে এবং সেক্ষেত্রে কিন্তু উদ্যোক্তাদের যেটি সমস্যা সেটি হচ্ছে যারা বেশি ট্যাক্স দেয় বলা হয়ে থাকে তাদেরকে বেশি হয়রানি করে, আবার অনেকে যারা ট্যাক্স নেটের মধ্যে আসে নাই অর্থাৎ এনবিআর খাতায় যে নাম লেখায় নাই সে বেঁচে গেল, আর যেই দিন থেকে একটা কোম্পানির জন্য একটা টিআইএন বের করলো সেই দিন থেকে তার মরণ শুরু। এই যে একটা নোশন, এই নোশনের কারণে ট্যাক্স ভীতি, ট্যাক্স দেওয়ার ভীতি, ট্যাক্সেশনের লোকদের সাথে চলাফেরার ভীতি। আজকে আমি ওনার সাথে টকশো করছি, হয়তো অনেক উদ্যোক্তা আছে তারা এনবিআর এর লোক আসবে জানলে হয়তো আপনার ইনভিটেশন আসতো না। অর্থাৎ এনবিআর থেকে যে আমরা তো কিন্তু একজন একজনের পরিপূরক এবং আমরা সবচেয়ে কাছের স্টেক হোল্ডার। আমি ট্যাক্স দিচ্ছি, তিনি ট্যাক্স নিচ্ছে, এদিকে কিন্তু দুজনের যে পারস্পরিক যে সম্প্রীতি এবং মিথস্ক্রিয়া সেটি কিন্তু হচ্ছে না। হ্যাঁ, ধন্যবাদ। কারণে ধন্যবাদ ডক্টর আলম। আমরা নিব একটি বিরতি, আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত একবার খতরগঞ্জ থেকে মধ্যশীলে। আজ আমরা আলোচনা করছি ব্যবসা এবং বিনিয়োগের ক্ষেত্রে কর কাঠামো নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের মূল্য সংযোজন কর বিভাগের প্রথম সচিব ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ এবং অর্থনীতি এবং বিনিয়োগ বিশ্লেষক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম। ডক্টর আলম এবং ডক্টর রউফ, আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকবার। ডক্টর রউফ, আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা জানি যে এই জুলাই মাস থেকে, এই বছরের জুলাই মাস থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হচ্ছে এবং এর ফলে যেটা মূল যে পরিবর্তন সেটা বলা হচ্ছে অ্যাক্রস দ্য বোর্ড সকল ভ্যাট হবে 15%। যে ভ্যাটটা এখন আমরা কোনো কোনো ক্ষেত্রে আমরা এখন 4% দিই, সেখানে হয়তো 15% হবে। ব্যাপারটা কি এরকম নাকি এর মধ্যে কোনো হিসাবের আলাদা আছে? আমি যদি ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে আমি যদি সুপার শপে যখন সব বাজার করি সেক্ষেত্রে আমার এই মুহূর্তে 4% আমাকে ভ্যাট দিতে হচ্ছে কেনা বেচার উপরে, তখন কি 15% হবে কিনা? আমি একটু ব্রডলি বলি, ধন্যবাদ। একটু ব্রডলি বলি, পুরা কাঠামোটা, যেহেতু আমরা কাঠামো নিয়ে কথা বলছি, নতুন আমাদের যে কাঠামো আসছে, হ্যাঁ, সেই কাঠামোর সাথে বর্তমান যে কাঠামো, এটা তুলনা না করলে বিষয়টা বুঝতে পারবেন না। এই জন্য আমি দুইটাই বলি। আমাদের বর্তমান যে কাঠামো, এই কাঠামোতে দোকান যেগুলো ছোট ছোট দোকান, এই দোকানগুলো ধরেন 1 লক্ষ টাকা না, এটা বর্তমান যেটা বলছি নতুনটা না, বর্তমানে ছোট ছোট দোকানের ক্ষেত্রে প্যাকেজ ভ্যাট আছে। তো প্যাকেজ ভ্যাট সেটা হলো আপনি হাইয়েস্ট ধরেন ঢাকা শহরে যেগুলো 7 লক্ষ টাকা বার্ষিক যেগুলো সেল হয়, সেগুলো আমাদের বর্তমান নিয়মে প্যাকেজ ভ্যাট এনজয় করতে পারে। প্যাকেজ ভ্যাট বিভিন্ন শহরে বিভিন্ন রকম আছে, এই গেল একটা স্ট্রাকচার। আর আছে হলো কুটির শিল্প বলে আমাদের বর্তমান সিস্টেমে একটা মেকানিজম আছে। কুটির শিল্পের ক্ষেত্রে কোনো ভ্যাট টার্নওভার ট্যাক্স কিছু দিতে হয় না। কুটির শিল্পের ক্ষেত্রে আবার কতগুলো কন্ডিশন আছে, আবার কতগুলো এক্সক্লুশন আছে। এগুলো কুটির শিল্প। এরপরে আসেন টার্নওভার কর। টার্নওভার কর হলো 80 লক্ষ টাকা পর্যন্ত যাদের বার্ষিক সেল, তারা দেবে টার্নওভার কর 3%। এর ভিতরে আবার কিছু এক্সক্লুশন আছে। আর কুটির শিল্পের কথা যেটা বললাম, ওখানেও কিছু এক্সক্লুশন আছে। এর উপরে হচ্ছে 15% ভ্যাট। তবে বর্তমানে 15টা সার্ভিসের ক্ষেত্রে 9টা শর্ট রেট আছে, 1.5% থেকে শুরু করে 10% পর্যন্ত। আর পণ্যের ক্ষেত্রে আছে ট্যারিফ ভ্যালু, যেগুলো শর্ট রেট। এই হলো আমাদের বর্তমান কাঠামো বললাম, হয়তো আপনি পরিষ্কার বুঝতে পেরেছেন এই বর্তমান কাঠামো। এবার নতুন কাঠামো আসেন। নতুন কাঠামো অনেক সহজ। এই আপনি সহজ কথা বলতেছেন, আপনি বলতেছেন যে অ্যাক্রস দ্য বোর্ড কাঠামো যেন সহজ হয়। আমি এখন যেটা বলবো, আই এম শিওর আপনি একটু সহজে বুঝতে পারবেন। নতুন কাঠামো কি? নতুন কাঠামো হলো 30 লক্ষ টাকা পর্যন্ত এভরিবডি, উৎপাদনকারী, সেবা প্রদানকারী, ট্রেডার, যার বার্ষিক সেল মানে টার্নওভার হবে 30 লক্ষ টাকা পর্যন্ত, সে ভ্যাট ফ্রি। সহজ কথা, সবাই একবার বলে বুঝে ফেলবে। এরপরে কথা হলো, এখানে কোনো কুটির শিল্প কনসেপ্ট নেই, এখানে কোনো প্যাকেজ ভ্যাটের কনসেপ্ট নেই, এখানে কোনো রিডিউস রেটের কনসেপ্ট নেই। সেকেন্ড কথা হলো, যার টার্নওভার 80 লক্ষ টাকা পর্যন্ত, ম্যানুফ্যাকচারার, ট্রেডার, সার্ভিস রেন্ডারার, সে 3% টার্নওভার ট্যাক্স দিবে। থার্ড কথা হলো, এই 80 লক্ষ টাকার উপরে যে, সে 15% ভ্যাট দিবে। 15% ভ্যাট দিলে তাহলে আপনি এখন একটা কোশ্চেন করতে পারেন যে যারা আগে রিডিউস রেটে দিত 1.5% থেকে 10%, তাহলে তাদের কি হবে? এইখানে একটুখানি বোঝার আছে। এইখানে আমাদের একটা ভ্যাট সিস্টেমের একটা বেসিক বিষয় হলো উপকরণ কর রেয়াত নেওয়া যায়। উপকরণ কর রেয়াত হলো যে এর ওই পণ্য সেবা ডেলিভারি দেওয়ার জন্য সে যে উপকরণগুলোর উপর যে কিনে, তার উপরে যে ভ্যাট দেয়, সেই ভ্যাটটা সে নিজে নিয়ে নেয়, ফেরত নেয়। এটাকে বলা হচ্ছে উপকরণ কর রেয়াত। বর্তমানে যে সমস্ত রিডিউসড রেট আমাদের আছে, ট্রাঙ্কেটেড বেস যেগুলো আছে, ট্যারিফ ভ্যালু যেগুলো আছে, এইখানে উপকরণ কর রেয়াত দেওয়া হয় না বর্তমানে। এই যে কথাগুলো, এইগুলো খুব সহজভাবে জনগণ বোঝে না, জনগণকে বলা হয় না। তাহলে দাঁড়ালো কি?
বর্তমানে রিডিউস রেটে উপকরণ কর রেয়াত পায় না। এটা যখন স্ট্যান্ডার্ড রেটে আসবে নতুন সিস্টেমে, তখন সে উপকরণ কর রেয়াত পাবে আর স্ট্যান্ডার্ড রেটে ভ্যাট দিবে। আলটিমেট ইম্প্যাক্টটা হলো যে এই বর্তমান ব্যবস্থায় তার ভ্যাট বার্ডেনটা কম হবে। সে 10 টাকা ভ্যাট এখন দিবে, আগের 7 টাকা ভ্যাট সে রেয়াত নিয়ে নিবে, তাহলে বার্ডেনটা কম হবে। তো আমি বলবো এই বর্তমানে আপনার ট্রাঙ্কেটেড বেসে শর্ট রেটে তার উপরে আলটিমেট ভ্যাটে যে বার্ডেনটা পড়ে সেটা পড়ছে না। স্ট্যান্ডার্ড রেটে তার চেয়ে বার্ডেনটা কম হবে। ডক্টর আসলে রূপ ভাই যেগুলো বলছিল এখানে কিন্তু অনেকগুলো শুভঙ্করের ফাঁকি আছে, যেটিকে অর্থনীতির ভাষায় বলে প্র্যাকটিকেবিলিটি। মানে আমাদের বাংলাদেশে যখন আপনি সেটাকে প্রয়োগ করতে যাবেন, তখন সেখানে অনেকগুলো মানে কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট আছে যেগুলো অত্যন্ত হাস্যকর। আপনি একটি সুপার শপে যান, আগোরা বা নন্দন বা মিনাবাজার, সেখানে 70 to 80% আপনি পণ্য পাবেন যেগুলো আপনার ভ্যাট দিয়ে নেওয়া হয় না। কিরকম? কৃষি পণ্য, যেগুলো কৃষি পণ্য, মাছ, তরি তরকারি, এগুলো কোনো ভ্যাট নাই। অথবা আপনি যে যারা ছোটখাটো গৃহস্থালীর সাপ্লায়ার আছে, তারা বিভিন্ন পিঠা, বিভিন্ন উপকরণগুলো সেখানে দিয়ে থাকে, এগুলোর এগেইনস্টে আপনি ভ্যাট দিচ্ছেন না। অতএব দেওয়ার সময় আপনাকে 15% দিতে হবে একটি, কারণ ওদের টার্নওভার তো 80 লাখের উপরে হবেই বছরে। তাহলে আলটিমেটলি ওই 15%টা আপনার আমার পকেট থেকে যাবে। সেকেন্ডলি হচ্ছে বাংলাদেশে বিশ্বের প্রতিটি দেশ তাদের দেশের পণ্যের সুরক্ষার জন্য সংকোচনমূলক অর্থনীতির একটি বৈশিষ্ট্য হচ্ছে সংকোচনমূলক ট্যাক্সেশন পলিসি। যেমন আমরা ইপিজেডে বা ব্যবসাতে যদি কোনো ইন্ডাস্ট্রি করে আমরা ট্যাক্স রিবেট পাই, সেম আমাদের দেশের কুটির শিল্পকে, আমাদের দেশের শিল্পকে রক্ষা করার জন্য বিদেশি পণ্যের নিম্নমানের হোক উচ্চমানের বিদেশি পণ্যের অবাধ পণ্য যেটি আমার দেশের পণ্যের সাথে কম্পিট করে আমাদের দেশের পণ্যকে দাবি রাখে, সেটার জন্য সংকোচনমূলক যেহেতু বাংলাদেশ ভ্যাটের যে পলিসি ছিল, ট্যাক্সেশনের পলিসি ছিল, বর্তমান ভ্যাট আইনে কিন্তু এটি নাই। এটি এনবিআর কখনো বলছে না। এটা ডব্লিউটিওর অধীনে হয়তো এনবিআর এটা বলতে পারে হচ্ছে, কারণ আগে আমাদের দেশের পণ্যকে টিকিয়ে রাখার জন্য আমাদের দেশের পণ্যের উপর ভ্যাট রেয়াত, ট্যাক্স রেয়াত এবং ধন্যবাদ। এছাড়াও আরেকটা কথা বলা হয় যে ডাবল ট্যাক্সেশন হচ্ছে। এটা আমি বলছিলাম এইটার সমাধান কি? যেমন ধরা যায় ফ্যাক্টরি থেকে যখন একটি টেলিভিশন বের হবে, তখন সেটির ভ্যাটের চালান দিতে হয়, সেটি শোরুমে ঢোকার পরে শোরুম থেকে আরেকটা শোরুমে যাবে, আবার ভ্যাটের চালান আমি যখন ক্রেতা, এই যে বারবার ক্রেতা কেনার সময় ভ্যাটের চালান, এটা কি ডাবল ট্যাক্সেশন? এটি কিন্তু উনি অ্যাডজাস্টমেন্টের কথা বলছেন, উনি বলছেন উপকরণ, এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং। আমরা তার কোনো উত্তর শুনি। আমি আপনার শেষ কথা দিয়ে শুরু করি, আগে দুইটা পয়েন্ট আমি হয়তো মিস করে ফেলবো। শেষ কথা দিয়ে শুরু করি। এই যে আপনি বললেন উৎপাদনের সময় ভ্যাট দিতে হয়, এটা আবার ট্রেডিং পর্যায়ে গেলে ভ্যাট দিতে হয়, এটা ফার্দার আর একটা স্টেজে গেলে ভ্যাট দিতে হয়। এর বেসিক কথা হলো ভ্যাট হচ্ছে মাল্টিপল স্টেজ ট্যাক্স। ট্যাক্সের বিভিন্ন প্রকারভেদ আছে। হ্যাঁ, তা তো আছে। ট্যাক্সকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। উনি থিওরিটিক্যাল দৃষ্টিকোণ থেকে অ্যানালিসিস করেছেন। ভ্যাট হলো ট্যাক্সকে দুই ভাগে ভাগ করা হয় একটা দৃষ্টিকোণ থেকে, এক হলো সিঙ্গেল স্টেজ ট্যাক্স আর এক হচ্ছে মাল্টিপল স্টেজ ট্যাক্স। আচ্ছা, ইনকাম ট্যাক্স একটা সিঙ্গেল স্টেজ ট্যাক্স, আমি আমার ইনকাম ট্যাক্স আমি দিয়ে দেবো, এখানে শেষ। আর ভ্যাট হলো মাল্টিপল স্টেজ ট্যাক্স, মানে ভ্যাট ইজ কালেক্টেড at multiple stages on its value addition. এর বিউটিটা কি? এর বিউটি হলো মাল্টিপল স্টেজে যখন আপনি ভ্যাট নেবেন, তখন অর্থনীতিতে বিনিয়োগ হবে, সমানভাবে বিনিয়োগ হবে। এই কারণে পৃথিবীর বেশিরভাগ দেশে অ্যাডজাস্টমেন্ট কথা বলা হয় যে আগে ভ্যাটটা এখানে অ্যাডজাস্ট করো। হ্যাঁ, এই ইউজার কিন্তু আমি সেই লাভবান হচ্ছে কিনা যখন এইজন্যই বেশিরভাগ দেশে 4-5% এন্ড ইউজার লাভবান হবে না। আচ্ছা, এন্ড ইউজারকে ভ্যাটটা দিতে হবে। মালয়েশিয়া যান, থাইল্যান্ডে যান, মিয়ানমারে যান, আপনার উন্নত মাঝারি লেভেলের আসিয়ান দেশগুলো সবগুলোতে ভ্যাট হচ্ছে 4-5%। আপনাকে ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ, আপনাকে ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, তবে সব কথা আজকে আমরা আলোচনা করতে পারলাম না, নিশ্চয়ই ভবিষ্যতে আমরা আবার আলোচনা করব। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।